ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপানো হচ্ছে, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না, মন্তব্য ফরাসউদ্দিনের। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম কমল 49 টাকা। জ্বালানি খাতের অনিয়মের দায় চাপানো হচ্ছে ভোক্তার ওপর, অভিযোগ ক্যাবিনেট। এপ্রিলে দেশে এসেছে $204 কোটি প্রবাসী আয়। আগের বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে 21 ভাগ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের। তিনি বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন ফরাসউদ্দিন। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি। সব ধরনের পণ্যের দাম বাড়ে অস্বাভাবিকভাবে। তবে বেশিরভাগ দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে। শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশেও কমেছে পণ্যের দাম, কিন্তু মূল্যস্ফীতি কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ঋণ বারবার পুনঃতফসিল করায় ব্যাংকে তারল্য কমছে। টাকার সরবরাহ নিশ্চিতে নোট ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এতে হচ্ছে মূল্যস্ফীতি। বছরে $7 বিলিয়ন পাচার হচ্ছে উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, অর্থ পাচার বড় শত্রু। এ ব্যাপারে সরকার ও আইএমএফের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন তিনি। দাবি জানান ঋণের সুদ মওকুফের সুযোগ বন্ধের। পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে ব্যাংক একীভূতকরণের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। ফরাসউদ্দিন বলেন, ব্যাংক একীভূতকরণে তাড়াহুড়া ঠিক হচ্ছে না। তার মতে বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। ঋণ খেলাপ, কর খেলাপ এবং মানি একই সূত্রে গাথা। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে। ব্যাংক খাতে আস্থা বাড়াতে আমানতের বীমা 1 কোটি টাকা করার পরামর্শ দেন ফরাসউদ্দিন। তারল্য বাড়াতে স্বল্পমেয়াদী আমানত নেয়ার বাধা দূর করার আহ্বান জানান তিনি। দীর্ঘমেয়াদী ঋণের জন্য শেয়ার বাজার উন্নয়নের তাগিদ দেন সাবেক এই গভর্নর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 8 দফা বাড়ানোর পর দ্বিতীয়বারের মতো দাম কমল বেসরকারিভাবে বাজারজাত করা এলপিজির। 12 কেজির সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়ে এখন 1393 টাকা। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানায়, ডলারের দর ও কাঁচামালের দাম কমায় এলপিজির মূল্য কমেছে। বিশ্ববাজারে তরলীকৃত গ্যাসের প্রধান উপকরণ প্রোপেন ও বিউটেনের গড় দামের বিবেচনায় টানা 8 মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়। এ সময় 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ে 483 টাকা পর্যন্ত। কিন্তু গত 2 মাসে কাঁচামালের দাম কমার পাশাপাশি কমেছে ডলারের দরও। এতে টানা দ্বিতীয়বারের মতো কমল এলপিজি গ্যাসের দাম। মে মাসের জন্য দাম প্রতি কেজিতে 16 টাকা 8 পয়সা কমিয়েছে বিইআরসি। এতে ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়ে 1393 টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। গত মাসে 12 কেজির মূল্য ছিল 1442 টাকা। এই মাসে সেটা হয়েছে 1393 টাকা এবং 49 টাকা কমেছে। কোম্পানি বিক্রি করবে 1298 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1348 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1393 টাকায়। তবে দাম কমলেও সন্তুষ্ট নন ক্রেতারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রির অভিযোগ তাদের। তাই বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। কমলে অবশ্যই ভালো, সবার জন্য ভালো, বিশেষ করে যারা ইউজার ওদের জন্য অনেক ভালো, সাশ্রয়ী দামে ওরা পাচ্ছে। 50 টাকা কমছে, এটা তো সাধারণভাবে তো 50 টাকা মাত্র কমছে। এটা তো অনেক, এখনো 1500 টাকা আছে। 1500 টাকা আমাদের মিলেতে একটা অনেক হেভি জিবি খাওয়া লাগে। ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও লিটারে 2 টাকা 29 পয়সা কমিয়ে 63 টাকা 92 পয়সা ঠিক করেছে বিইআরসি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএমএফের শর্ত পূরণের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে
অনিয়মের দায় ভোক্তাদের ওপর চাপানোর অভিযোগ করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এখাতে যারা লুটপাট করছে নীতি নির্ধারকরা তাদের সুরক্ষা দিচ্ছে বলেও দাবি সংগঠনটির। রাজধানীতে সকালে এক সংবাদ সম্মেলনে বিইআরসির গণশুনানি চালু সহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়। বাংলাদেশকে ঋণ দিতে বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি তুলে নেওয়ার শর্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর, আর তা পূরণে এরই মধ্যে কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। দফায় দফায় মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। উচ্চ মূল্য আর ভর্তুকির জন্য লাগামহীন দুর্নীতি ও অনিয়মকে দায়ী দিচ্ছে ক্যাব। মানুষের উপরে বোঝা চাপিয়ে দিয়ে মূল্যবৃদ্ধি করে ভর্তুকি কমানোর যে পথ, সে পথ থেকে সরকারকে বিরত রাখুন। অভিযোগে অভিযুক্ত অন্য চুক্তিসমূহ যাচাই বাছাই ক্রমে বাতিল হতে হবে। সেই সাথে জ্বালানি সনদ চুক্তি 1994 স্বাক্ষরে সরকারকে বিরত থাকতে হবে। 13 নম্বর, জ্বালানি নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড গঠিত হতে হবে। বিদ্যুৎ খাতে বিদেশিদের সঙ্গে করা অনেক চুক্তিই স্বচ্ছ নয় বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি তাদের। ব্যাড প্ল্যানিং এবং অন্যান্য কারণে হয়েছে, যেগুলা ভোক্তার কোনো রকমের এর মধ্যে সংযুক্ত নাই, সে এখানে কোনো রকমের ইনভলভ নাই এটাতে, সেখানে কেন ভোক্তা এই জিনিসটা দেবেন? সামিটের সঙ্গে চুক্তি হয়েছে, আদানির সঙ্গে চুক্তি হয়েছে। যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না, সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না, এগুলো নিয়ে কোনো আলোচনা আমরা জানি না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট করা হোক। বিদ্যুৎ জ্বালানি খাতে দাম নির্ধারণে আবারও সব পক্ষের অংশগ্রহণে বিইআরসির গণশুনানি চালুর দাবি ক্যাবের। 2023 সালের জানুয়ারির পর থেকে এই গণশুনানি এড়িয়ে নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে দাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে জোরালো ভূমিকা রাখবে জাতীয় লজিস্টিক নীতিমালা। এই নীতির সঠিক বাস্তবায়নে বাণিজ্য বৃদ্ধির আশা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় বক্তারা বলেন, বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার বিশ্বজনীন নীতিমালা। এছাড়া উন্নয়নশীল দেশে রূপান্তরের পর কমবে নানান বাণিজ্যিক সুবিধা, বাড়বে চ্যালেঞ্জও। এসব মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে সরকারি বেসরকারি অংশীজনদের পদক্ষেপ, যার সমন্বয় করবে সরকারের নতুন এই উদ্যোগ। বলা হয়, ব্যয় কমিয়ে আমদানি রপ্তানি ও স্থানীয় পণ্যের সহজ ও অবাধ চলাচল নিশ্চিত করবে নীতিমালা। এর আওতায় পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছতে মূল্য নির্ধারণ করা যাবে সমতার ভিত্তিতে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, একই সঙ্গে রপ্তানির ক্ষেত্র বাড়বে আয়ও। জাতীয় লজিস্টিক নীতিমালা বাস্তবায়ন হলে দেশের জন্য তা গেম চেঞ্জার হবে বলেও আশা ব্যক্ত করছেন বক্তারা। এপ্রিল মাসে 204 কোটি ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 22,440 কোটি টাকা। 2023 সালে এপ্রিল মাসে তুলনায় প্রবাসী আয় বেড়েছে 21 ভাগ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এ মাসে দৈনিক গড়ে এসেছে 6 কোটি 80 লাখ ডলার বা 748 কোটি টাকা। এ মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে 210 কোটি ডলার, ফেব্রুয়ারিতে 216 কোটি 60 লাখ ডলার এবং মার্চে প্রবাসীরা পাঠিয়েছেন 199 কোটি 68 লাখ মার্কিন ডলার। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও শুনানি পিছিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 2রা জুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। তবে শুনানি পিছানোর এবং জামিনের আবেদন করেন ডক্টর ইউনূস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। চার্জ হিয়ারিংয়ের জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব শর্তে জামিন মঞ্জুর করেছে সকলের,
এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে। এদিকে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যার বিষয়টি বিবেচনার ভার ছেড়ে দেন জনগণের উপর। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে 1 ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজিরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে বলছে সংস্থাটি। টিআইবি বলছে, বেনজিরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। একটি জাতীয় দৈনিকে অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং পরে আত্মপক্ষ সমর্থনের পর আলোচনায় আসেন সাবেক আইজিপি বেনজির। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, 5 তারকা হোটেলের শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির খবর, এসবের বেশিরভাগই অস্বীকার করেন বেনজির। তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজতে হবে। অসামঞ্জস্য হওয়ার কারণে তিনি অপরাধ করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে জবাবদিহিতে আনতে হবে। সেই কারণে কিন্তু পুরো বিষয়টি, কিন্তু বাস্তবে সেটা আমরা কতটুকু দেখতে পাবো সেটা দেখার বিষয়। অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেবে না দুদক। একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে হবে শুরু। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 30 পয়েন্ট, তবে এ সময় লেনদেন কমেছে 125 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 98 পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 5 মিনিটেই প্রধান সূচক বাড়ে 33 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসএক্স সূচক বেড়েছে 30.99 পয়েন্ট, অবস্থান করছে 5615 পয়েন্টে। সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে 710 কোটি 62 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 125 কোটি 10 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 52 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 260টির, কমেছে 140টির, অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় মালিক স্পিনিং, তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে সিনো বাংলা, দ্বিতীয় অ্যাপেক্স ট্যানারি, তৃতীয় অবস্থানে মিরাকেল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 93.33 পয়েন্ট, লেনদেন 16 কোটি 18 লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 110 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 144 টাকা 75 পয়সায়। অপরিবর্তিত ইউরোর দর বিনিময় হচ্ছে 123 টাকা 76 পয়সায়। ভারতীয় রুপির দর বেড়েছে, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে
29 টাকা 47 পয়সায়, দর বেড়েছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 30 টাকা 10 পয়সায়, কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 358 টাকা 97 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 21 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।